যখন আবু সাইদ ভাইয়ের যে সাহসী আত্মত্যাগ সারা পৃথিবীর সামনে এক ধরনের হিমালয় সম সাহস নিয়ে যেভাবে তিনি দাঁড়িয়ে গিয়েছেন ফেসিবাদের সেই বুলেটের সামনে, এই স্মৃতি দেখে আসলে কেউ আসলে স্থির থাকতে পারেনি। সে জায়গা থেকে আমি 16 তারিখ রাতে একটি কলাম লেখা শুরু করলাম। আমার কলামের শিরোনামটা এভাবে ছিল যে রংপুরের আবু সাইদ যেন এ যুগের নুরুল দিন। অর্থাৎ আমরা এইচএসসিতে একটি রচনা পড়েছিলাম যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। রংপুরে সে কিন্তু কৃষক বিদ্রোহের সময় এ ধরনের আত্মত্যাগ করেছিল, সেই রংপুরে কিন্তু আবু সাইদের আত্মত্যাগ আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে ইতিহাসের এই পার্টটা আমাদের সামনে নিয়ে আসা দরকার, এবং এই ইন্সপিরেশনটা এই যুগে যে আসলে যুগে যুগে যে নুরুল দিনরা সামনে এসে যায় তারই অংশ একটু তুলে ধরা দরকার মিডিয়ার মাধ্যমে। কিন্তু মানে লজ্জার সামনে বলতে হয়, দুটি মাত্র প্রিন্ট পত্রিকা আমার এই কলামটি প্রকাশ করেছে, ডেল্টা টাইমস এবং আমার বার্তা নামে দুটি পত্রিকা পরের দিন প্রিন্ট ভার্সনে প্রকাশ করেছে। এর বাইরে কোনো প্রথম ধারার কোনো গণমাধ্যম আমার এই কলামটি প্রকাশ করে নাই। এবং এরপরে যে লজ্জাজনক ঘটনা সেটি হচ্ছে, আমি যখন এই কলামটি আমার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছি, সরকারি চাকরি করে একজন আমলা, তার নাম আমি বলছি না, তিনি মিডিয়ায় বেতারে কাজ করে, তিনি আমার ওখানে কমেন্ট যুদ্ধে জড়িয়ে গিয়েছেন। তার বক্তব্য হচ্ছে আবু সাইদ আত্মহত্যা করেছে, আত্মত্যাগ নয়। সবচেয়ে বিভৎস যে ব্যাপারটা সেটি হচ্ছে সেই কর্মকর্তা এখনও কর্মরত আছেন, স্টিল নাও। অর্থাৎ ফেসিবাদের যে জায়গা থেকে আমরা বিপ্লব করেছি, এই আমাদের যারা আবু সাইদের যারা আত্মত্যাগ করে তাদেরকে যারা আত্মহত্যার মতো শব্দে যারা এত বড় শব্দ চয়ন করেছে, সে আমলারা কিন্তু প্রত্যেকটা জায়গায় রয়ে গিয়েছে। এই কারণে আসলে আমাদের বিপ্লবের শব্দ থেকে আমরা ফিরে এসে আমাদের এখন বলতে হচ্ছে গণ অভ্যুত্থান। সে জায়গা থেকে গণ অংশটিও কেটে দিয়ে হয়তো অভ্যুত্থান বা পরবর্তীতে গতানুগতিক একটা আন্দোলনের মতো পর্যায়ে আমরা নেমে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো আজকে আয়োজক সংগঠন পুনাপকে। তারা এই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ধরনের একটি আয়োজনের সুযোগ করে দিয়েছেন, এবং আমরা কিভাবে আমাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে কিভাবে আমরা সম্মিলিতভাবে এই জুলাই কেন্দ্রিক কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি, এই বিষয়কে সামনে আনার জন্য আমার মনে হয় কয়েকটি বিষয় যেগুলো আসলে আমাদের আলোচনার বাইরে থেকে যায়, কয়েকটি বিষয় আমি তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের যে ট্রাস্টি বোর্ডগুলো আছে, যে ট্রাস্টি বোর্ডগুলোর পিছনের কথা একটু বলতে হয় যে আমাদের রাষ্ট্রের সাথে দায়বদ্ধতার জায়গা কি। প্রতি বছর এইচএসসি পরীক্ষা দেয় প্রায় 14 থেকে 15 লক্ষ, কিন্তু উচ্চশিক্ষার আসন আছে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ 50,000-এর মতো। সে জায়গায় জিপিএ 5 পাওয়াই থাকে প্রায় 1.5 লাখ। তাহলে বাকি স্টুডেন্ট দায়বদ্ধতাকে রাষ্ট্রের নেই? রাষ্ট্রের দায়বদ্ধতা অবশ্যই আছে। এ জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সৃষ্টি। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা যখন ভর্তি হচ্ছি, এই শিক্ষা রাষ্ট্র তো ব্যর্থ হয়েছে আমাদের উচ্চশিক্ষার আসন দিতে, সে জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি আসছে। কিন্তু এই জায়গায় এক ধরনের আওয়ামী মাফিয়া, বাণিজ্যকরণ বলি, শিক্ষার বাণিজ্যকরণ সর্বোচ্চ জায়গা বলি, 15 বছরে সেইটা প্রতিষ্ঠিত হয়েছে। বিপ্লবের 1 বছরেও 2-1টি প্রাইভেট ইউনিভার্সিটি ব্যতীত কোনো জায়গায় সেই মাফিয়াতন্ত্রর জায়গা থেকে বের হয়ে আসতে পারেনি। এবং তাদের এত অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, কিছুদিন আগে দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যৌক্তিক আন্দোলনে তারা রক্তাক্ত হচ্ছে। তার মানে এ জায়গায় আমাদের যে একটি কাঠামো আছে, সেই কাঠামো কিন্তু এখনো ভাঙে নাই। আমাদের আওয়াজ তুলতে হবে। ফেসিবাদী আমলের বিশেষ করে মন্ত্রী এমপি তাদের ছাড়া কিন্তু কোনো ট্রাস্টি বোর্ড গঠন হতো না। যে ট্রাস্টি বোর্ড স্বাভাবিকভাবে প্রফেশনালভাবে পেশাগত ছিল, সেই ট্রাস্টি বোর্ডগুলো দখল করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলবো না যে নতুন কোনো দল দখল করুক, বরং আমরা এতটুকু আওয়াজ তুলবো এই কাঠামো ভেঙে পেশাগত জায়গায়, প্রাতিষ্ঠানিক জায়গায় কীভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়া করানো যায়, সেই জায়গায় আমাদের কাজ করা উচিত। দ্বিতীয় একটি ব্যাপার আলোচনার বাইরে থেকে যায়, সেটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর পেশাগত জায়গায় আনার পাশাপাশি বাইরের দেশে আমরা দেখি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ, স্কলারশিপ, বৃত্তি অনেক ধরনের প্রোগ্রামের আওতায় আনা হয়। একটি ছেলে তার বাসা গুলশানে ঢাকায় থাকে, সে এখানে পড়াশোনা করার জন্য সুবিধা পায়। একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একটি ছেলে ভালো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসার কিন্তু সুযোগ পায় না। তার যদি আসতে হয় সমান এক্সপেন্স তাকে বহন করতে হয়। কিন্তু আমাদের উন্নত দেশে আমরা দেখি তার যে কাঠামো আছে, তার যে লিভিং সিস্টেম, এই জায়গায় কিন্তু ভর্তুকির ব্যবস্থা আছে, যেহেতু হল দিচ্ছে না প্রাইভেট ইউনিভার্সিটি। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো আছে, এই জায়গায় যে ধনী গরিব একটা বৈষম্য হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, শুধুমাত্র পশ ছেলে পেলে যারা, তারাই ভালোভাবে পড়তে পারতেছে, যারা আসছে তাদের আবাসন ব্যবস্থাপনা নেই, পড়ার সুযোগ পাচ্ছে না। এই জায়গায় কীভাবে সমতাকরণ করা যায়, কীভাবে ভর্তুকি দেওয়া যায়, এই জায়গায় মনে হয় আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সর্বশেষ একটি বিষয় তুলে ধরবো আমি, এটি খুবই গুরুত্বপূর্ণ।
সেটি হচ্ছে আমরা দেখেছি ফেসিবাদী আমলে প্রাইভেট ইউনিভার্সিটির মালিক যারা ছিল, ট্রাস্টি বোর্ড যারা ছিল, তারা চাটুকারিতে করতে করতে এমন একটা জায়গায় গিয়েছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মুজিব কর্নার ছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের সন্তান নাতি পোতার জন্য কোটা ছিল, তাদের জন্য সেশন ফি মৌকুফ ছিল, অনেক সুবিধা ছিল প্রায় অধিকাংশ ইউনিভার্সিটিতে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জায়গায় বিপ্লবের 1 বছর পরে আমরা দেখি নাই কোনো বিশ্ববিদ্যালয় উইলিংলি ঘোষণা করেছে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধাদের জন্য আমাদের ইউনিভার্সিটিতে এই সুযোগটি আমরা দিব। এমন কিন্তু একটা ইউনিভার্সিটি একটা মানে উদাহরণ তৈরি করতে পারে নাই এখন পর্যন্ত। এটা আমাদের জন্য লজ্জাজনক। তার মানে তারা এখন পর্যন্ত জুলাই বিপ্লবকে তারা ওন করে না, জুলাই বিপ্লবকে তারা ধারণ করে না। আমরা আজকে এই সভা থেকে আহ্বান জানাবো, আমরা প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের যারা তরুণ, আমাদের যারা জুনিয়র, তারা কিন্তু আন্দোলন করেছে, তাদের আত্মত্যাগ রয়েছে, তাদের স্বীকৃতি শুধুমাত্র সাংবিধানিক বেলে দিবেলে হবে না, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের জুলাইকে এস্টাবলিশ করতে হবে, সাংস্কৃতিক জায়গা থেকে, একাডেমিক জায়গা থেকে। সেই জায়গা থেকে আমরা জোরালো আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয়গুলো যারা আছে তারা জুলাই যদি ওন করে তার আমরা রিফ্লেকশন দেখতে চাই। তারা ঘোষণা করুক নতুন যে সেশন আসতেছে এই জায়গায় যারা আহত জুলাই পরিবার যারা রয়েছে, শহীদ পরিবার, তাদের কোনো সদস্য ভর্তি হলে তাদেরকে কোনো স্কলারশিপ দেওয়া হোক, জুলাই স্কলারশিপ ঘোষণা করা হোক মেধাবীদের জন্য। এ ধরনের অর্থাৎ আমরা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ইকোসিস্টেম আছে এই জায়গায় আমরা জুলাই রিফ্লেকশন দেখতে চাই। প্রাইভেট ইউনিভার্সিটির যে মাফিয়াতন্ত্র আছে, দখলদারি আছে ট্রাস্টি বোর্ডের, এই জায়গাটা ভেঙে দিতে চাই এবং পেশাদারভাবে এই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে সিস্টেম আছে এ জায়গায় পেশাদারিত্বের সাথে এই ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। এ আহ্বান জানিয়ে শেষ করছি এবং সবশেষ আরও একটা আহ্বান থাকবে আমার পুনমের প্রতি। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের অনেক সম্ভাবনা আছে, লেখালেখির ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের ভয়েসগুলো শুধু আমরা আজকে শুধু এই 4 দেয়ালে সীমাবদ্ধ না রেখে আমরা যে প্রশিক্ষিত করতে পারি, আমাদের এই জায়গায় লেখক তৈরি করতে পারি, এ ধরনের স্কিল যে আমরা ডেভেলপ করতে পারি, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে যে আমরা মিনিমাম নাগরিক সাংবাদিকগুলো শিখাতে পারি, তাহলে তারা কিন্তু তাদের টাইম লাইন প্রত্যেকটা জায়গায়, পত্রিকায়, প্রত্যেকটা জায়গায় তারা ভয়েস রেজ করতে পারবে, দাবি রেজ করতে পারবে। এক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হোক, সেক্ষেত্রে আমি অবশ্যই আন্তরিকতার সাথে এগিয়ে আসবো এবং সহযোগিতা করবো। সে আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।